হুম আমরা একটা কোয়েশ্চেন থেকে আজকে স্টার্ট করব। কোয়েশ্চেনটা লেখো। on providing on providing on providing 100 joule energy to a gas in a closed vessel in a closed vessel expands to expands to double its volume expands to double its volume with an internal pressure in the vessel with an internal pressure in the vessel being 1.2 atm 1.2 atm 1.2 atm if the internal energy change if the internal energy change in this process is 1000 joule is 1000 joule calculate calculate the calculate the initial volume of the gas cylinder before heating. Calculate the initial volume of the gas cylinder before heating. Initial volume of the gas cylinder before heating. ট্রাই করো, যারা লাস্ট ক্লাস করেছিলে ট্রাই করো, পারবে। সো এখানে ফার্স্ট ফার্স্ট হচ্ছে তোমাকে বলছে আগে কোয়েশ্চেনের একটা রাফ ডায়াগ্রাম আঁকবো। বলছে একটা ক্লোজ ভেসেল আছে, এটাকে আমরা হিট করছি, রাইট? এটাকে হিট করলে বলছে ভলিউমটা ডাবল হয়ে গেছে। তো যখন আমরা জানি না, আমরা ইনিশিয়াল ভলিউম কি ধরবো, এক্স এক্স ধরে নিচ্ছি। বলছে যখন হিট করলাম ভলিউম কি হয়ে গেল, 2x, বিকজ বলছে ডাবল হচ্ছে। তো এখানে ফাইনাল ভলিউম হচ্ছে 2x, রাইট? হিট করার পর হিট যখন করছি আমরা এনার্জি কি দিচ্ছি, Q ইজ ইকুয়ালস টু 100 জুল প্লাস 100 জুল হবে, বিকজ এনার্জি আমরা সিস্টেমকে দিচ্ছি। যখন এনার্জি সিস্টেমকে দিই তখন পজিটিভ হয়। এবার আমি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স শিখিয়েছিলাম, কি বলে যে যখন তোমার বডিতে এনার্জি আছে তুমি এনার্জি থেকে কি করবে, ওয়ার্ক করবে। এর মানে তোমার বডির টোটাল এনার্জি হলো এটা ইউ, সরি ই, আমরা অ্যাব্রিভিয়েশন দিয়েছিলাম ই।
তো যদি তোমার বডির টোটাল এনার্জি হলো ই, তাহলে তুমি ওটা থেকে ওয়ার্ক করবে, কিন্তু 100% ওয়ার্ক কি পসিবল? কিছুটা ওয়েস্ট হবে হিটের ফর্মে। তো তোমার কাছে যা এনার্জি থাকবে ওটা ওয়ার্ক আর হিটে এক্সপ্রেসড হবে, যেটাকে আমরা বলি ফ্লোট বা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এবার এখানে যে ওয়ার্কের কথা বলছে ওটা হচ্ছে পিভি ওয়ার্ক, পি ইজ ইকুয়ালস টু পি ডেল ভি, আর এখানে ফর্মুলা আগে থেকে কি থাকবে? মাইনাস থাকবে। এবার গ্যাসটা এক্সপ্যান্ড হচ্ছে, রাইট? তো এক্সপ্যান্ড হলে এখানে ইন্টারনাল প্রেসার কত গিভেন আছে? 1.2, 1.2 atm ইন্টু ভলিউম ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো ফাইনাল ভলিউম কি আছে? 2x মাইনাস এক্স, তাহলে এখান থেকে কি আসবে? এক্স আসবে। তো ডাব্লিউ ইজ ইকুয়ালস টু মাইনাস 1.2 এক্স হবে আমাদের আনসার, রাইট? আর এটা লিটার এটিএম এ হবে, এটা কিন্তু জুলসে হবে না। তো আমি এটাকে এখানে বসাতে পারবো না, বিকজ আমার কিউ এর ভ্যালু জুলসে আছে, কিউ এর ভ্যালু জুলসে আছে, আর আমার ইন্টারনাল এনার্জির ভ্যালু জুলসে। এটা জুলসে, এটা জুলসে, এটা লিটার এটিএম, ভুল হয়ে যাবে অঙ্ক, রাইট? তো এখানে তোমাকে এটা কনভার্ট করতে হবে। সো ওয়ার্ক ডান কি হবে? মাইনাস 1.2x ইন্টু 101.3 জুল। এটা কনভার্সন ফ্যাক্টর ছিল, এটাকে আমরা অ্যাজ ইট ইজ এখানেই রাখবো, এইভাবেই রাখবো। এবার আমরা ইকুয়েশনে পুট করতে পারবো। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত আছে দেখে বলো। ইন্টারনাল এনার্জি 1000 বলেছে, তো প্লাস 1000 আছে। ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, যেটা আমাদের কি আসছে? নেগেটিভ মাইনাস 1.2x ইন্টু 101.3, আর আমাদের যে এটা আছে এটা হচ্ছে 100, রাইট? এবার 100 থেকে আমরা এটাকে কাট করতে পারি ডিরেক্টলি, রাইট? ওদিকে গেলে ডিভাইড হবে, তাহলে 10 ইজ ইকুয়ালস টু মাইনাস 1.2x ইন্টু 101.3, রাইট? তাহলে x ইজ ইকুয়ালস টু মাইনাস 10 বাই 101.3 ইন্টু ডিভাইডেড বাই 1.2। এটা সলভ করলে যেটা আসবে সেটা হবে তোমার ইনিশিয়াল ভলিউম, রাইট? একটা কাজ করো, যে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি আছে ওটাকে মাইনাস 1000 করে দাও, সো দ্যাট এক্স এর ভ্যালু পজিটিভ আসে। তাহলে কি হবে? মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে আমরা পজিটিভ ভ্যালু পাবো। এবার এটাকে কেউ একবার ক্যালসিতে সলভ করে দেখো কত আসছে। লিটার্সে আসবে আনসার, বিকজ এখানে আমরা ভলিউম লিটার্সেই ক্যালকুলেট করব। এসআই ইউজ করেছি পুরোটা, তো এটা আসছে 0.118 লিটার্স। তো ইনিশিয়াল ভলিউম এখানে কি ছিল? 0.118 লিটার্স, বা এটাকে আমরা 118 ml ও বলতে পারি। লিটার্স এর ছোট ইউনিট কি আছে? 118 ml। তো ইনিশিয়াল ভলিউম আমাদের কি ছিল? এক্স, আমরা এক্সটা পেয়ে গেছি। যদি ফাইনাল ভলিউম জিজ্ঞেস করতো তাহলে 2 ইন্টু 118 হতো ফাইনাল ভলিউম। এটা হচ্ছে ফ্লোটের অ্যাপ্লিকেশন। লাস্ট ক্লাসের নোটসে দেখবে আরো এরকম কোয়েশ্চেন্স করিয়েছি, ঠিক আছে? যদি কারো ডাউট থাকে প্লিজ জিজ্ঞেস করো।
হয়েছে। নেক্সট হেডিং দাও, রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল প্রসেস। Reversible and irreversible process. Reversible and irreversible process. Reversible and irreversible process. এখানে ফার্স্ট লিখবে রিভার্সিবল প্রসেস, এর মধ্যে প্রথম লিখবে রিভার্সিবল প্রসেস। লিখবে a process which occurs, a process which occurs এ হবে, এটা আই হবে। সেকেন্ড, infinitesimally, infinitesimally slowly, a process which occur infinitesimally slowly, that is opposing force is infinitely smaller, that is opposing force is infinitely smaller than the driving force, than the driving force, infinitely smaller, কি লিখেছো? হ্যাঁ, a process which occurs infinitesimally slowly, that is opposing force is infinitely smaller than the driving force, than the driving force, than the driving force and when and when and when infinite increase in the opposing force, and when infinite increase in the opposing force can reverse the process, can reverse the process, it is said to be reversible process, it is said to be reversible process, full stop. Next point, next point, said to be reversible process. A reversible process is considered, next point, a reversible process is considered to proceed from initial state, to proceed from initial state to final state, to proceed from initial state to final state through an infinite series, through an infinite series of infinitely small stages, full stop. Next point, every stage is in a state of equilibrium, every stage is in a state of equilibrium. Next point, a reversible process, next point, a reversible process is an ideal process, a reversible process is an ideal process.
and not possible in reality, and not possible in reality, and not possible in reality. Next লিখবে irreversible process, irreversible process. নেক্সট সাবটপিক ইররিভার্সিবল প্রসেস। আমি পুরোটা লিখিয়ে এক্সপ্লেন করছি, ঠিক আছে? আগে লিখে নাও। ইররিভার্সিবল প্রসেসে লিখবে when the process goes from initial to final, when the process goes from initial to final, when the process goes from initial to final in a single step, in a single step, in finite time, finite, in finite time, and cannot be reversed, in finite time and cannot be reversed, it is termed as, it is termed as irreversible process, it is termed as irreversible process. In such a case, next point, in such a case equilibrium, in such a case equilibrium exists only at, in such a case equilibrium exists only at initial and final stages of the process. Equilibrium exists only at initial and final stages of the process. Next point, an irreversible process, an irreversible process is spontaneous in nature, an irreversible process is spontaneous in nature. Next point, it is real and can be performed, it is real and can be performed. Next point, all natural processes are irreversible, all natural processes are irreversible, all natural processes are irreversible, all natural processes are irreversible. এবার এটা লিখেছো রিভার্সিবল ইররিভার্সিবল, এখান থেকে কি আসে? ডিফারেন্সেস আসে। আমি ডিফারেন্সেসটা লেখাচ্ছি, বাট এখানে আগে আমাদেরকে রিভার্সিবল ইররিভার্সিবল যেটা আমরা ছোটবেলায় পড়েছি, যে প্রসেসকে ফিরিয়ে আনা যেতে পারে না, যেরকম পেপারকে যদি আমরা বার্ন করে দিই সেটা কি আছে? ইররিভার্সিবল প্রসেস। আবার আমরা পেপারকে ফিরিয়ে আনতে পারবো না। রিভার্সিবল কি হয়? যখন আমরা আইসকে ওয়াটারে মেল্ট করছি, ওয়াটারকে আবার ফ্রিজ করলে আমরা আইস পেতে পারি, সেটা হচ্ছে রিভার্সিবল। এখানে ছোটবেলার এই ডেফিনেশনটা না, ঠিক আছে? রিভার্সিবল ইররিভার্সিবল এখানে ফোর্স অনুযায়ী আমরা এবার পড়বো। এবার রিভার্সিবল ইররিভার্সিবল, রিভার্সিবল বোঝার জন্য আগে ইররিভার্সিবল বুঝতে হবে। ধরে নাও এখানে একটা বিকার আছে আর এখানে একটা মুভিং পিস্টন আছে, মানে কি আছে? একটা মুভিং পিস্টন। আগে আমি বুঝবে, তারপর কপি করবে, আমি কপি করার সময় দেব। সবসময় বুঝতে ফোকাস করবে, বিকজ নোটস তুমি কারোর খাতা থেকে পেয়ে যাবে, বোঝাটা পাবে না, রাইট? এবার ধরো এখানে তোমার গ্যাসেস আছে যারা এক্সপ্যান্ড করছে, ঠিক আছে? এক্সপ্যান্ডিং গ্যাসেস, এক্সপ্যান্ডিং গ্যাসেস। আর ধরে নাও এই এক্সপ্যান্ডিং গ্যাসেস এর যে ফোর্স হচ্ছে সেটা হচ্ছে 10 নিউটন। লজ অফ মোশনে পড়েছো এগুলো, 10 নিউটন ফোর্স এক্সপ্যান্ডিং গ্যাসেস ইউজ করছে। আর এই যে পিস্টন আছে এটাকে আমরা পিস্টন বলি, এই পিস্টনটা হচ্ছে মুভেবল পিস্টন। দিস ইজ আ মুভেবল পিস্টন, যে পিস্টন মুভ করতে পারে। আর এটাকে আমরা ফ্রিকশনলেস ধরেছি, বিকজ আমরা চাই না কোনো ধরনের হিট ওয়েস্ট হোক, বিকজ ফ্রিকশন হিট জেনারেট করে, ঠিক আছে? এবার ধরো আমি চাই এই পিস্টনটাকে মুভ করে এই দিকে আনতে। পিস্টনের ডিজায়ার্ড লোকেশন হচ্ছে এটা, এটা হচ্ছে ইনিশিয়াল লোকেশন, আর এটা হচ্ছে আমার ফাইনাল লোকেশন, রাইট? কিন্তু ভেতরে যে এক্সপ্যান্ডিং গ্যাস আছে এটা আমার পিস্টনকে কোথায় পুশ করছে? ওপরের দিকে পুশ করছে, রাইট? এটা আমার পিস্টনকে
সাইলেন্ট করে দাও, ঠিক আছে? এটা আমাদেরকে কি করছে, এটা আমাদেরকে পুশ করছে পিস্টনকে ওপরের দিকে, রাইট? এবার ধরে নাও আমি যদি চাই পিস্টনকে আমার ফাইনাল পজিশনে নিয়ে যেতে, তো আমাকে এখানে কি অ্যাপ্লাই করতে হবে? ফোর্স, রাইট? আর কতটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে? অবভিয়াসলি 10 নিউটনের বেশি। তো যদি আমি 10 নিউটনের বেশি, ধরো আমি যদি এখানে 11 নিউটনের ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে আমার পিস্টনটা কি হবে? মুভ করে নিচে চলে যাবে, রাইট? আর আমি যদি এই 11 নিউটনকে ফোর্স যদি কনস্ট্যান্ট রাখি, তাহলে কি পিস্টন কোনো ওয়েতে নিজের থেকে ওপরে আসতে পারবে? কনস্ট্যান্ট, বিকজ আমি যদি এই 11 নিউটন ফোর্সকে মেনটেন করে রাখি, তাহলে এই যে পিস্টনটা মুভ হলো, এটাকে কি আমি ইরিভার্সিবল বলতে পারি? বিকজ নিজের থেকে আবার ইনিশিয়াল পজিশনে পিস্টন আসতে পারবে না। এবার দেখো, এটাকে আমরা বলি অপোজিং ফোর্স, যেটা অপোজ করার কথা, এটাকে আমরা বলছি অপোজিং ফোর্স। এটাকে আমরা বলবো ড্রাইভিং ফোর্স, যেটা ইরিভার্সিবল কে চালায়, এটাকে আমরা বলছি ড্রাইভিং ফোর্স, রাইট? তো এখানে ড্রাইভিং ফোর্স ইজ গ্রেটার দেন অপোজিং ফোর্স, যে কারণে কি হচ্ছে, পিস্টন একটা পজিশনে চলে আসছে, আর ড্রাইভিং ফোর্স সব সময় গ্রেটার দেন অপোজিং ফোর্স, তো পিস্টনটা আবার নিজের জায়গায় আসতে পারছে না। এই প্রসেসকে আমরা বলি ইরিভার্সিবল। ইরিভার্সিবল প্রসেস নেচারের সব জায়গায় হয়, রাইট? এবার এটাকে আমরা রিভার্সিবল, কিভাবে রিভার্সিবল কে স্টাডি করি? রিভার্সিবল কে প্রসেস দেখো কিভাবে হবে, রিভার্সিবল প্রসেস। আচ্ছা, এবার দেখো এখানে ইকুইলিব্রিয়াম রিচ হবে, রাইট? ইকুইলিব্রিয়াম রিচ কিভাবে হবে? যখন আমি ফোর্সটা অ্যাপ্লাই করব স্টার্টিং এ, রাইট? স্টার্টিং এ কি আমি 11 নিউটনে পৌঁছে যাব? 0 1 2 3 4 আমি এইভাবে যাব। তো একটা পয়েন্ট আসবে যখন বোথ জায়গায় ফোর্স কি হবে? ইকুয়াল হবে। তো আমরা বলবো ইনিশিয়াল পয়েন্টে ইকুইলিব্রিয়াম পসিবল। আর যখন ধরো আমি কি 11 নিউটন ফোর্স যখন আমি দিচ্ছি, তো ভেতরে তো গ্যাসের মলিকিউলের ভলিউমও কি হচ্ছে? কম হচ্ছে। তো ভেতর থেকেও ফোর্সটা কি হবে? ইনক্রিজ হবে, বাড়বে। তো একবার ভেতরের ফোর্সটা 10.1 10.2 10.3 10.4, ভেতরের ফোর্সটা, আমি নিচে যাচ্ছি, ভেতরের ফোর্সটা বাড়ছে। তো একটা পয়েন্ট আসবে যে ভেতরের ফোর্সটাও 11 নিউটন ফোর্সে চলে যাবে, তার বিয়ন্ড তো আমি 11 নিউটন ফোর্স থেকে পিস্টনকে পুশ করতে পারবো না। তাহলে সেটা আমার কি হবে? ফাইনাল স্টেট। এর মানে ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেটে ইকুইলিব্রিয়াম এখানে পাওয়া যায়। মাঝখানে যখন পিস্টনটা মুভ হচ্ছে, তখন কোনো ইকুইলিব্রিয়াম হবে না, বিকজ তখন আমার যে ড্রাইভিং ফোর্স আছে অপোজিং ফোর্স থেকে গ্রেটার আছে, তবে তো পিস্টনটা মুভ করে চলে যাচ্ছে, রাইট? এবার দেখো রিভার্সিবল প্রসেস কিভাবে ক্রিয়েট করা হয়। রিভার্সিবল প্রসেস ক্রিয়েট করার হচ্ছে যেটা একদম ইনফাইনাইটলি স্লো ভাবে করতে হবে, যেটা নোটিস ও করা যাবে না। সেম সেম সিচুয়েশন, মুভেবল পিস্টন, ফ্রিকশনলেস, ঠিক আছে? আর ভেতরে ধরে নাও এখানে এক্সপ্যান্ডিং গ্যাস আছে, এক্সপ্যান্ডিং গ্যাস। আর এই এক্সপ্যান্ডিং গ্যাস তোমার এক্সপ্যান্ড হয়ে এই লেভেলে এখন ফিক্সড আছে, এই লেভেলে ওরা এসছে, রাইট? এবার এখানেও সেম, এটা আমার ইনিশিয়াল লেভেল, আমি চাই আমার পিস্টনটা ফাইনাল লেভেলে যাক, রাইট? এখানে আমি কি করব, আমি ফোর্সটা একবারে ইউজ করব না, আমি একদম ইনফাইনাইটলি স্মল পেবেল মানে স্টোনকে কি করব, এখানে রাখা স্টার্ট করব, স্টার্ট করব। তো ধরো যখন আমি প্রথম ইনফাইনাইটলি স্মল আমি যখন স্টোন রেখেছি, তাহলে এই পিস্টনটাও কি ইনফাইনাইটলি স্মল মুভ করেছে হবে? ইনফাইনাইটলি স্মল একটু। এবার এই ইনফাইনাইটলি স্মল যখন একটু মুভ করেছে, আমি যদি এই পেবেলটাকে আবার সরিয়ে দিই, তাহলে ইনফাইনাইটলি স্মল কি আবার পিস্টনটা নিজের অরিজিনাল পজিশনে চলে আসবে, রাইট? এর মানে যখন আমি কোনো ফোর্সকে ইনফাইনাইট মুভমেন্টে ব্রেক করে দেব, তখন আমি কি জেনারেট করতে পারবো? রিভার্সিবল প্রসেস জেনারেট করতে পারবো, রাইট? ড্রাইভিং ফোর্স আমার ড্রাস্টিক্যালি অপোজিং ফোর্স থেকে গ্রেটার হবে না, রাইট? এবার দেখো আমি যখন এখানে একটু পেবেল রাখলাম, একদম ইনফাইনাইট মানে চোখে আমরা দেখতেও পাবো না, তারপর যদি আমি ইনফাইনাইট আর একটা পেবেল রাখি, তারপর যদি আমি ইনফাইনাইট আর একটা পেবেল রাখি, এইভাবে আমি ইনফাইনাইট পেবেল রেখে ইনফাইনাইটলি স্মল মুভমেন্ট এই পিস্টন কি করবে? করে করে আগে যাবে। আর যদি আমি এরকম ইনফাইনাইট স্মল মুভমেন্ট করে যদি ওয়ার্ক ডান করি, তাহলে আমি প্রসেসকে রিভার্সিবল করতে পারবো, রাইট?
এখানে এবার দেখো আমি জানি না কতটা স্মল এই পেবেল, ইনফাইনাইটলি স্মল। এর মানে এখান থেকে এখান যেতে কি ইনফাইনাইট মুভমেন্ট হবে, যেটা আমরা কাউন্ট করতে পারবো না, রাইট? কিন্তু এখান থেকে এখান যতটা মুভমেন্ট হবে এটা আমরা কাউন্ট করতে পারবো। তো এখানের যে মুভমেন্ট আছে এটা কাউন্টেবল, এখানের যে মুভমেন্ট আছে এটা আনকাউন্টেবল, ইনফাইনাইট মুভমেন্টস হবে। আর এখানে যখনই আমরা ড্রাইভিং ফোর্সকে সরিয়ে দেব, অপোজিং ফোর্স আবার একে অরিজিনাল পজিশনে নিয়ে চলে আসবে, যেটাকে আমরা বলি রিভার্সিবল, আবার অরিজিনাল স্টেটে ফিরে আসা। এবার রিভার্সিবল প্রসেস নেচারে পসিবল হয় না, নেচারে কোনো প্রসেস 100% রিভার্সিবল হয় না, বিকজ এখানে যে এক্সপ্যান্ডিং গ্যাস আছে এটা আইডিয়াল নয়। যখন তুমি এটাকে রিমুভ করবে কিছু না কিছু হতে পারে, আইদার ইনিশিয়াল লেভেলের তলা অবধি পৌঁছাবে বা ফ্রিকশন। আচ্ছা 100% ফ্রিকশনলেস কি কোনোদিন ক্রিয়েট করা গেছে? কোনো জিনিস ফ্রিকশনকে কি জিরো করা গেছে? পসিবলই না। তো কিছু ফ্রিকশন কাজ করবে, যে কারণে কি হবে, এটা কোনোদিন নিজের ইনিশিয়াল পজিশনে রিটার্ন যেতে পারবে না, ফ্রিকশন হবে, এয়ার ফোর্স, এয়ার ফ্রিকশন হবে। মনে করে দেখো যখন তোমরা ক্লাস 7-এ কাইনেম্যাটিক্স স্টার্ট করেছিলে সবসময় বলতে যে এয়ার ফ্রিকশন নেগলেক্ট করা হচ্ছে, প্রজেক্টাইল মোশন। কেন? বিকজ এয়ার ফ্রিকশন কি করে, আমরা যেভাবে মোশনকে দেখি সেভাবে মোশনকে হতে দেবে না, রাইট? তো ড্র্যাগ ফ্রিকশন হচ্ছে যেটা এখানে ফ্রিকশন, আর এয়ার ফ্রিকশন এইগুলো কি করবে, পিস্টনকে অরিজিনাল পজিশনে আসতে দেবে না। তো এই জন্য এটা হচ্ছে নন আইডিয়াল সিচুয়েশন, মানে এটা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন, মানে যেটা নেচারে পসিবলই না। নর্মালি সব প্রসেস কি হয়, ইরিভার্সিবল হয়। যখন ওটাকে আমি মুভ করে দিয়েছি ওটা নিজের থেকে আবার অরিজিনাল স্টেটে ফিরিয়ে আনা যেতে পারে না। ক্লিয়ার? এখানে এভরি স্টেপে যেহেতু এটা এখন দেখো ইনিশিয়াল স্টেটের ইকুইলিব্রিয়াম মেনটেইনড আছে, এবার যদি আমি এটাকে ইনফাইনাইটলি স্মল মানে একদম নেগলিজিবল মুভ করি তাহলেও কি হচ্ছে, ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব হবে না। তো এর মানে কি হবে, এভরি স্টেপের ইকুইলিব্রিয়ামটা মেনটেইনড আছে, রাইট? এখানে কি হচ্ছে, ইকুইলিব্রিয়াম ইনিশিয়াল আর ফাইনালে আছে, মাঝখানে ইকুইলিব্রিয়াম ডিস্টার্বড আছে, রাইট? তো এর মানে থার্মোডাইনামিক্স কি বলে, কোনো কাজকে যদি ইনফাইনাইটলি স্লোলি আমরা করি তাহলে সে প্রসেসটা কি আছে, রিভার্সিবল আছে, রাইট? তুমি আবার সেই অরিজিনাল জায়গায় ফিরে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল প্রসেস। এবার রইল কথা, এখানে কি বেশি থিওরিটিক্যাল যদি কোয়েশ্চেন হয়, এখানে যদি আসে কোয়েশ্চেন তাহলে তোমাকে ডিফারেন্স লিখতে দেবে, রাইট? তো এখানে দুটো কলাম করে নাও, রিভার্সিবল ইরিভার্সিবল, ওটাই পড়ে যাবে। এটা লাগবে, যাদের কপি করার দরকার করে নাও, 2 মিনিট দিচ্ছি। এখানে একটু তাহলে আমি অ্যাড করি, যেখানে আমি ইনফাইনাইটলি স্মল মুভমেন্ট হচ্ছে, এখানে কি হচ্ছে, ইনফাইনাইটলি স্মল পেবেলস আমরা অ্যাড করছি, রাইট? এখানে তলায় আমি লিখছি when pebbles are removed piston reaches original position. When pebbles are removed piston reaches original position. আচ্ছা আমাকে বলো, মুভমেন্ট কোথায় বেশি হবে, ইরিভার্সিবল না রিভার্সিবলে? ইরিভার্সিবলে পিস্টন ড্রাস্টিক্যালি মুভ করবে, তাহলে হিট লস কোথায় বেশি হবে, রিভার্সিবল না ইরিভার্সিবলে? ইরিভার্সিবলে হিট লস। এখানে মুভমেন্ট এতটাই স্মল আছে যে এখানে হিট লস আমরা চোখে দেখতেও পারবো না যদি আমরা ক্যালকুলেট করি, রাইট? তাহলে ওয়ার্ক ডান কোথায় বেশি হবে,
হিট যেখানে বেশি সেখানে, না হিট যেখানে কম সেখানে? হিট তো আমাদের ওয়েস্ট এনার্জি, তো যদি ওয়েস্ট বেশি হয় তাহলে ওয়ার্ক ডান কি হবে? কম হবে। তো এর মানে ইরিভার্সিবল ওয়ার্ক ডান কি হচ্ছে? লেস। রিভার্সিবল ওয়ার্ক ডান কি হবে? বেশি। রাইট? হয়েছে? চলো ফার্স্ট রিভার্সিবল ইরিভার্সিবল দুটো কলাম পড়বে। রিভার্সিবল এর মধ্যে লেখো ফার্স্ট, ইট ইজ অ্যান আইডিয়াল প্রসেস, ইট ইজ অ্যান আইডিয়াল প্রসেস and takes infinite time. It is an reversible এর মধ্যে first point, first difference, it is an ideal process and takes infinite time. Irreversible এ লিখবে it is a spontaneous process, it is a spontaneous process and takes finite time. Irreversible এ লিখবে it is a spontaneous process and takes finite time. Finite time মানে limited সময়, আর ইনফাইনাইট মানে আনলিমিটেড, রাইট? টেক্স ফাইনাইট টাইম। নেক্সট ডিফারেন্স লিখবে, নেক্সট ডিফারেন্স হবে দ্য ড্রাইভিং ফোর্স ইজ ইনফাইনাইটলি গ্রেটার দেন দি অপোজিং ফোর্স। রিভার্সিবল এর মধ্যে দ্য ড্রাইভিং ফোর্স ইজ ইনফাইনাইটলি গ্রেটার দেন দি অপোজিং ফোর্স। The driving force is infinitesimally greater, the driving force is infinitesimally greater than opposing force, infinitesimally greater than opposing force. Irreversible লিখবে the driving force is much greater than opposing force, the driving force is much greater than opposing force. রিভার্সিবল এর মধ্যে 3 নম্বর থার্ড ডিফারেন্স লিখবে ইট ইজ ইন ইকুইলিব্রিয়াম অ্যাট অল স্টেজেস, it is in equilibrium at all stages, it is in equilibrium at all stages. Equilibrium exists, irreversible লিখবে equilibrium exists, equilibrium exists in initial and final stages only, equilibrium exists in initial and final stages only. Fourth difference, 4 number difference, work obtained is maximum, reversible লিখবে work obtained is maximum, work obtained is maximum. Irreversible লিখবে work obtained is not maximum, work obtained is not maximum, work obtained is not maximum. 5 নম্বর, fifth difference, it is difficult to conduct in reality. রিভার্সিবল এর মধ্যে এটা লিখবে it is difficult to conduct in reality, in reality. irreversible এ লিখবে it is a real process, it is a real process.
ইট ইজ আ রিয়েল প্রসেস। এবার দেখো ড্রাইভিং ফোর্সের যে পয়েন্টটা লিখেছো সেটার মানে কি, এখানে দেখো বলছে রিভার্সিবলে ড্রাইভ, এখানে আমরা ক্লিয়ার বলতে পারি যে ড্রাইভিং ফোর্স ইজ গ্রেটার দ্যান অপোজিং ফোর্স। আমরা এখানে ক্লিয়ার বলতে পারি যে ড্রাইভিং ফোর্স ইজ গ্রেটার দ্যান অপোজিং ফোর্স, কিন্তু এখানে কি হবে, ড্রাইভিং ফোর্স খুবই স্লাইটলি, ভেরি স্লাইটলি, যেরকম ধরে নাও যদি আমাদের অপোজিং ফোর্স, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যদি আমাদের অপোজিং ফোর্স 10 নিউটন হয়, যেটা আমরা এখানে রেখেছিলাম এক্সপ্যান্ডিং গ্যাসের, তাহলে এখানে যে ড্রাইভিং ফোর্স হবে মানে যেটা পিস্টনকে নিচে নিয়ে যাবে, এটা আমরা রাখবো 10.0000001 নিউটন, স্লাইটলি গ্রেটার দেন দি অপোজিং ফোর্স, রাইট? তো মানে যখন আমরা একটা পেবল দিচ্ছি, পয়েন্ট অফ ডিফারেন্স কি আছে, 0.00001 নিউটন, যেটা খুবই কম। তো যখন আমরা ওই পেবলকে রিমুভ করব, পিস্টন এত স্মল ফোর্স কে ওভারকাম করতে পারবে, রাইট? বিকজ 10 নিউটন ওর কাছে অলরেডি আছে এক্সপ্যান্ডিং গ্যাসের জন্য। যখন আমরা 10.001 নিউটন ফোর্স কে সরিয়ে দেব, তাহলে 0.001 নিউটন ফোর্স কে তো সে ইজিলি ওভারকাম করতে পারবে, বিকজ এই ফোর্সের ডিফারেন্সটা কি আছে, খুবই স্মল, রাইট? তো এখানে কনসেপ্ট হচ্ছে যে এখানে ড্রাইভিং ফোর্স আর অপোজিং ফোর্সের যে ডিফারেন্স হয় সেটা ভেরি স্মল, ভেরি স্মল, আর এটাই হচ্ছে ভেরি স্মল বা বলতে পারি নেগলিজিবল, আর এটাই হচ্ছে কারণ, এটাই হচ্ছে এটাই হচ্ছে কারণ যে তোমার আহ, এই প্রসেসটা পসিবল হচ্ছে। এখানে দেখো যখন আমরা ড্রাইভিং ফোর্স কে যদি আমি সরিয়েও দিই, 1 নিউটন ফোর্সের স্টিল গ্যাপ বাকি থাকবে, সেটা কোনোদিনও নর্মাল সিচুয়েশন থেকে আসা পসিবল নয়। তো গ্যাপটা বেশি আছে, 1 নিউটন ফোর্স স্টিল কোয়াইট আ ক্যালকুলেটেড ফোর্স আছে, রাইট? তো যেটা তোমার এই পিস্টনটা আবার ওভারকাম করতে পারবে না। বাট এখানে যদি ফোর্সের ডিফারেন্স 0.001 হয়, নেগলিজিবল হয়, তাহলে সেটা পিস্টন ইজিলি ওভারকাম করতে পারবে, রাইট? তো এই জন্য এটা রিভার্সিবল প্রসেস আছে, রাইট? চলো, যদি পরীক্ষায় ডিফারেন্স লিখতে দেয়, তুমি ওয়ার্কের পয়েন্টটা লিখবে, তুমি ইকুইলিব্রিয়ামের পয়েন্টটা লিখবে, ভালো ভালো পয়েন্ট লেখার চেষ্টা করবে, মানে 1 থেকে 4 এর মধ্যে যে পয়েন্টস গুলো আছে সেটা লেখার চেষ্টা করবে, ঠিক আছে? চলো নেক্সট লেখো, নেক্সট টপিক এনথালপি, ENTHALPY, এনথালপি, ENTHALPY, এনথালপি, এনথালপি। এর মধ্যে লেখো হিট কন্টেন্ট অফ আ সিস্টেম, heat content of a system, heat content of a system at constant pressure, heat content of a system at constant pressure at constant pressure is called enthalpy, is called enthalpy। রাইট, এবার ডেফিনেশনটা পড়ো, এনথালপি কি বলছে, হিট কন্টেন্ট অফ আ সিস্টেম at constant pressure is called enthalpy। কনস্ট্যান্ট প্রেসারের প্রসেসের নাম কি আছে, যে হুম, প্রসেসের নাম,
কনস্ট্যান্ট যখন প্রেসার যখন কনস্ট্যান্ট হয় সে সে প্রসেসকে আমরা কি বলি? অনলাইনে কেউ বলতে পারবে? দিতিপ্রিয়া, যখন প্রেসার কনস্ট্যান্ট হয় কি বলি প্রসেসকে? যখন প্রেসার কনস্ট্যান্ট হয় প্রসেসের নাম কি? ভেরি গুড রিক, আইসোবেরিক প্রসেস, রাইট? আইসোবেরিক, আইসোকোরিক এগুলো শিখিয়েছি আগে, রাইট? তো আইসোবেরিক প্রসেস হয় যখন প্রেসার কনস্ট্যান্ট হয়, রাইট? তো এখানে বলছে হিট কন্টেন্ট। আচ্ছা, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলে বলো? ডেল ই ইজ ইকুয়ালস টু ডাব্লিউ প্লাস পি ডেল ভি। আচ্ছা, ডাব্লিউ প্লাস কিউ, ঠিক আছে? এটা হচ্ছে ডাব্লিউ প্লাস কিউ, রাইট? আচ্ছা, এখানে যদি আমরা অ্যাজিউম করি যে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, তা আমরা যদি অ্যাজিউম করি হিট কন্টেন্ট, যে হিট আছে, এখানে অ্যাজাম্পশন নিতে হবে। সো কিউ ইজ ইকুয়ালস টু ডেল ই প্লাস ডাব্লিউ, রাইট? তো এখানে আমরা কি অ্যাজাম্পশন নিচ্ছি? ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম যদি হয়, তো এখানে আমরা ওয়ার্ক ডান কি হবে? নেগেটিভ ওয়ার্ক ডান হবে বাই দ্য সিস্টেমে। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ফ্লোট, রাইট? আগে যাও কোয়েশ্চেন করব, সব কোয়েশ্চেনে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হবে। যদি আমরা এটাকে মাইনাস ডাব্লিউ ধরি, তো আমি হিট কে কি লিখতে পারি? ডেল ই প্লাস ডাব্লিউ লিখতে পারি, ডেল ই প্লাস ডাব্লিউ। আচ্ছা, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, তো এখানে ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা কি পড়েছি? ডেল ই প্লাস পি ডেল ভি, ডেল ই প্লাস পি ডেল ভি। যদি তুমি এখানে মাইনাস পি ডেল ভি পুট করতে, এদিকে এসে দেখো আবার প্লাস পি ডেল ভি হতো, রাইট? এবার এটা হচ্ছে আমরা ইকুয়েশন এটা পড়েছি। এবার এখানে দেখো প্রেসার কি আছে? কনস্ট্যান্ট আছে, ভলিউমটা চেঞ্জ হচ্ছে, বাট এখানে কি আছে? প্রেসার কনস্ট্যান্ট, প্রেসার কি আছে? কনস্ট্যান্ট আছে, রাইট? প্রেসার যখন কনস্ট্যান্ট আছে, আমরা ডেফিনেশন কি আছে এনথালপির? হিট কন্টেন্ট যখন প্রেসার কনস্ট্যান্ট হবে, তো আমি হিটের জায়গায় এটা লিখতে পারি H ইজ ইকুয়ালস টু ডেল ই প্লাস পি ডেল ভি। H হচ্ছে কার সিম্বল? H হচ্ছে সিম্বল অফ এনথালপি, H হচ্ছে সিম্বল অফ এনথালপি, যে H ইজ ইকুয়ালস টু ডেল ই প্লাস পি ডেল ভি। মানে এখানে এটা ডেফিনেশনটা হচ্ছে যে হিট when pressure is constant is called enthalpy. Heat when pressure is constant is called enthalpy. এতদূর কপি করো। এটাকে চেঞ্জ ইন এনথালপি করবে, চেঞ্জ ইন এনথালপি। চেঞ্জ ইন এনথালপি del H। সো কনস্ট্যান্ট প্রেসারে কতটা হিট বেরোচ্ছে বা কমছে কোন সিস্টেমে, কতটা হিট এক্সচেঞ্জ হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে, সেটাকে আমরা কি বলি? এনথালপি চেঞ্জ del H, right? Enthalpy change del H.
আচ্ছা এবার দেখো, যদি আমরা এখানে assuming that the gas is ideal, তাহলে এখানে কি হয়ে যাবে, পিভি আমরা জানি ফর্মুলা কি আছে, পিভি এখানে লিখছি পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। বাট এখানে ভলিউম চেঞ্জ হচ্ছে, প্রেসার তো কনস্ট্যান্ট আমরা আগেই ডিসাইড করে নিয়েছি, প্রেসার কনস্ট্যান্ট, বাট এখানে ভলিউম কনস্ট্যান্ট না, ভলিউম চেঞ্জ হচ্ছে। আচ্ছা ভলিউম চেঞ্জ হলে এন আর টি এর মধ্যে কি চেঞ্জ হবে, মোলস চেঞ্জ হবে, বিকজ আমরা পড়েছি যে ভলিউম আর মোলস দুটোই কি আছে, এক্সটেন্সিভ কোয়ান্টিটি আছে, ভলিউম কমিয়ে দিলে মোলস কমে যাবে, ভলিউম বাড়িয়ে দিলে মোলস বেড়ে যাবে, এর মানে যদি ভলিউম চেঞ্জ হচ্ছে তাহলে মোলসও চেঞ্জ হবে, এনআরটি। তাহলে আমি পি ডেল ভির জায়গায় কি লিখতে পারি, ডেল্টা এনআরটি। তাহলে আমার ফর্মুলা কি হয়ে যাবে এনথালপি চেঞ্জের, ডেল এইচ ইজ ইকুয়ালস টু ডেল ই প্লাস ডেল এনআরটি। যেহেতু এটা গ্যাসেস এর জন্য হয়, আমরা এটাকে এন ডেল্টা এন জি থেকে আমরা এটা সাফিক্স করি। তো এনথালপির ফর্মুলা ফার্স্ট ল থেকে আসে, যেটা হচ্ছে চেঞ্জ ইন এনথালপি ইজ ইকুয়ালস টু চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি প্লাস ডেল্টা এন জি আর টি, রাইট? তো এর মানে এনথালপি চেঞ্জ কে আমরা কি বলতে পারি, হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। এটা কি আছে, চেঞ্জ ইন হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। তো এনথালপি যদি হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার হয়, তাহলে চেঞ্জ ইন এনথালপি কি হবে, হিট চেঞ্জ ইন কনস্ট্যান্ট প্রেসার। তার মানে ডেল এইচ কি আছে, হিট চেঞ্জ ইন কনস্ট্যান্ট প্রেসার। এবার কেন আমরা এখানে প্রেসারকে কনস্ট্যান্ট নিচ্ছি, কেমিস্ট্রিতে যখন, এবার এটা তো হলো এর ম্যাথমেটিক্যাল অ্যাসপেক্টটা, আমি তোমাকে এর অ্যাপ্লিকেশনটা বলছি। যখনই কেমিস্ট্রিতে আমরা কোনো কেমিক্যাল রিয়াকশন করি, আমরা সবসময় ক্লোজড ভেসেলে সেটাকে স্টাডি করি, তার এনার্জেটিক্স। কেন ক্লোজ ভেসেলে স্টাডি করি, বিকজ যে যখন রিয়াকশন হবে, প্রোডাক্ট তো গ্যাসও হতে পারে, তো গ্যাসিয়াস প্রোডাক্ট তো এসকেপও করে যেতে পারে, তাহলে তার হিট আর এইগুলোর ক্যালকুলেশন আমরা করব কিভাবে, এজন্য আমরা কি করি, ক্লোজ সিস্টেম ক্রিয়েট করি। ক্লোজ সিস্টেম মানে আমরা ম্যাটারকে এসকেপ হতে দিই না, এই জন্য স্টার্টিং এ সিস্টেম পড়ানো হয়, ওপেন সিস্টেম আর ক্লোজ সিস্টেম। তো আমরা এখানে ক্লোজ সিস্টেমে তোমার কেমিক্যাল রিয়াকশন করি। তো ক্লোজ সিস্টেমে যখন কেমিক্যাল রিয়াকশন হয়, এর মধ্যে প্রেসার চেঞ্জ হবার কোনো পসিবিলিটি আছে, দেখো প্রেসার তো চেঞ্জ হবে না, বিকজ অ্যাটমসফিয়ারিক প্রেসার তোমার এখানে, না এক সেকেন্ড ভুল বলছি আমি, এখানে এটা ওপেন ভেসেলে হয়, সরি সরি সরি, যখনই আমরা কোনো কেমিক্যাল রিয়াকশন করি, আমরা ওপেন ভেসেলে কেমিক্যাল রিয়াকশন করি, রাইট? যখনই আমরা ওপেন ভেসেলে কেমিক্যাল রিয়াকশন করব, বাইরের যে প্রেসার আছে সেটা কি হবে, 1 atm, তাহলে ভেতরের প্রেসারও কি হয়ে যাবে, অ্যাটমসফিয়ারিক প্রেসারের ইকুয়াল হয়ে যাবে। তো ইন দ্যাট সিচুয়েশন প্রেসার কি হয়ে যাচ্ছে আমাদের, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, রাইট? এবার এখানে যাও হিট চেঞ্জ ক্যালকুলেট হবে, সেই হিট চেঞ্জকে আমরা কি বলবো, এনথালপি। এই এনথালপি আমাদেরকে ডিসাইড করতে হেল্প করে যে কোন সিস্টেম এনার্জি রিলিজ করছে না কোন সিস্টেম এনার্জি অ্যাবজর্ব করছে। যদি এই ডেল এইচ এর ভ্যালু ক্যালকুলেট করে নেগেটিভ আসে, তাহলে আমরা বলবো সিস্টেম কি আছে, এক্সোথার্মিক, মানে সিস্টেম এনার্জি বাইরে রিলিজ করছে। যদি আমরা দেখি এই ডেল এইচ এর ভ্যালু পজিটিভ আসছে, তাহলে আমরা সিস্টেমকে কি বলবো, এন্ডোথার্মিক বলবো। সিস্টেমকে আমরা কি বলবো, এন্ডোথার্মিক বলবো, মানে সিস্টেম কি করছে, বাইরের থেকে হিট অ্যাবজর্ব করছে, রাইট? কপি করো। আচ্ছা আরেকটা জিনিস, এখানে যে ডেল্টা এনজি হয়, এই ডেল্টা এনজি আমরা ক্যালকুলেট কিভাবে করি, মোলস অফ গ্যাস চেঞ্জ, মোলস ক্যালকুলেট করছি না আমরা, এবার চেঞ্জ চেঞ্জ ইন মোলস ক্যালকুলেট করছি। তো চেঞ্জ ইন মোলস আমরা ক্যালকুলেট করি ফাইনাল মোলস অফ gaseous product minus initial moles of gaseous product। কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা আমি শেখাবো।
এনসিইআরটি ভলিউম 1 কেউ এনেছো? এনসিইআরটি এক্সারসাইজেস ওপেন করবে ভলিউম 1, কোয়েশ্চেন নাম্বার 6.7 আর কোয়েশ্চেন নাম্বার 6.8 এখন ক্লাসে সলভ করবে। কোয়েশ্চেন নাম্বার 6.7 এক্সারসাইজের 6.7 আর 6.8। 6.7 ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর আছে, ওটা পরে করো, আগে 6.8 টা করো, বিকজ ফ্রেশলি এখন তুমি এনথালপি চেঞ্জটা শিখেছো। তো এনথালপি চেঞ্জের কোয়েশ্চেনটা আমি ওটা সলভ করছি বোর্ডে। 6.8 কোয়েশ্চেনটা পড়ো কি বলছে। আমাকে কোয়েশ্চেনের ছবি তুলে একটু দাও তো। সেট করবো না, সেন্ড করলে তো ওখানে আসবে, জাস্ট তোমার ফোনটা দাও, কোয়েশ্চেনটা সলভ করবো, প্রবলেম নেই তো? না হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা, তোমার বইতে নাম্বারিং আলাদা আছে। থার্মোডাইনামিক্স এর তোমার বইয়ের এক্সারসাইজটা খোলো, 8 নম্বর কোয়েশ্চেনটা দেখো, দ্য রিয়াকশন অফ সাইনামাইড। আচ্ছা, তোমার বইয়ে তাহলে 5.8 হবে, এটা মনে হয় ওল্ড এডিশন আছে, তাই যাদের ওল্ড এডিশন আছে তাদের 6.8, যাদের নিউ এডিশন আছে 5.8। ঠিক আছে, একবার পেজ নাম্বারটা বলে দাও রি। নিউ এডিশনের, ওল্ড এডিশনের পেজ হচ্ছে 189 আর নিউ এডিশনের পেজ হচ্ছে 165। রোটেশনটা একবার বন্ধ করো। 6.8টা আমি সলভ করছি, মানে 5.8 নিউ বুকে। তোমাকে বলছে ক্যালকুলেট দ্য এনথালপি চেঞ্জ। So question number 5.8 or 6.8 নিউ আর ওল্ড এনসিইআরটি যেমন আছে দেখে নেবে। দ্য রিয়াকশন অফ সাইনামাইড, রিয়াকশন দিয়ে দিয়েছে ওরা, ওরা দিয়েছে NH2CN
প্লাস, দেখে খুব টাফ মনে হচ্ছে, কোয়েশ্চেনটা খুব ইজি আছে, কিভাবে করবে দেখো। এখানে গ্যাস গুলো খুব ইম্পর্টেন্ট হয়, কোনগুলো জি আর কোনগুলো এস বা এল আছে, রাইট? N2 হচ্ছে জি, আর CO2 হচ্ছে জি, প্লাস H2O হচ্ছে এল। এবার ফর্মুলা কি আছে দেখো, এটা কি কি গিভেন আছে। ডেল ইউ তোমাকে দিয়ে দিয়েছে কোয়েশ্চেনে। ডেল ইউ মানে হচ্ছে আমরা যেটাকে ডেল ই ধরেছি, ডেল ই এটা হচ্ছে -742.7 কিলো জুল পার মোল, এটা একটা গিভেন। নেক্সট গিভেন আছে টেম্পারেচার, টেম্পারেচার গিভেন আছে 298 কেলভিন, ঠিক আছে। আচ্ছা, কিলো জুল পার মোলে তোমার আর এর ভ্যালু ধরতে হবে তোমাকে এখানে 8.3, জুলের ভ্যালু হচ্ছে 8.3, তো এটাকে আমরা জুলে কনভার্ট করব। এটাকে জুলে কনভার্ট করলে কি হবে, কিলো জুল আছে ইন্টু 10⁻³ অ্যাড হয়ে যাবে, রাইট? আর এর ভ্যালু হবে জুল পার কেলভিন পার মোল। আর এর ভ্যালু লাস্ট ক্লাসে লিখিয়ে দিয়েছিলাম, তিনটে আর এর ভ্যালু হয়, তিনটে আর এর ভ্যালু হয়, এটা লিখিয়েছিলাম। এবার দেখো আমাদের ফর্মুলায় এনথালপি চেঞ্জ হয়েছে। এনথালপি চেঞ্জের ফর্মুলা কি আছে, এখনই করালাম, ডেল এইচ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল্টা এনজি আর টি। ডেল ইউ গিভেন আছে, আর আমরা জানি কনস্ট্যান্ট, টেম্পারেচার গিভেন আছে, ডেল্টা এনজি ক্যালকুলেট করতে হবে। ডেল্টা এনজি আমরা কি লিখেছি, নাম্বার অফ গ্যাসিয়াস প্রোডাক্টস ইন দি ফাইনাল মাইনাস নাম্বার অফ গ্যাসিয়াস, আর লাগবে না, নাম্বার অফ গ্যাসিয়াস প্রোডাক্টস ইন দি ইনিশিয়াল। ফাইনালে কটা গ্যাসিয়াস প্রোডাক্ট আছে, একটা নাইট্রোজেন মানে 1 মোল, কার্বন ডাই অক্সাইড একটা মানে 1 মোল, তাহলে ফাইনালে দুটো আছে। ইনিশিয়ালে কটা আছে, একটা সায়ানামাইড, এটা 1, আর এটা কি আছে 3/2, সো ইনিশিয়ালে 1 প্লাস 3/2 মানে 1.5, 1.5 মানে 2.5 মোল, ইনিশিয়ালে 2.5, ফাইনালে 2, সো 2 মাইনাস 2.5, তো ডেল্টা এনজি কি আসবে 0.5, মাইনাস 0.5, মাইনাস 0.5 কি হয়, হাফ হয়, মাইনাস হাফ মোল, ডেল্টা এনজির ভ্যালু মাইনাস হাফ। দেখো আমরা এখানে লিকুইড কে ধরলাম না, এই জন্য আমি লিখেছি গ্যাসিয়াস, যারা গ্যাস হবে তাদেরকেই ডেল্টা এনজির ক্যালকুলেশনে ধরা যাবে, সলিড আর লিকুইড কে তুমি একদম ইগনোর করবে, রাইট? আর যেটা পাওয়ার হবে সেটাই মোলসে, এখানে 1 পাওয়ার মানে এটা 1 মোল, এটা 3/2 মানে এটা 3/2 মোলস। তো ইনিশিয়াল মোলস যদি জিজ্ঞেস করে 1 প্লাস 3/2, ফাইনাল যদি জিজ্ঞেস করে 1 প্লাস 1 2, রাইট? তো এখানে ডেল্টা এনজির ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, এবার তুমি সাবস্টিটিউট করে দাও, তো ডেল এইচ হয়ে যাবে মাইনাস 10⁻³ প্লাস ডেল্টা এনজি কি আছে মাইনাস হাফ, মাইনাস যেখানে থাকবে ব্র্যাকেট, আর এর ভ্যালু হচ্ছে 8.3 ইন্টু টেম্পারেচার গিভেন আছে 298। ক্যালকুলেশনে ফিজিক্যাল কেমিস্ট্রিতে কোনোদিনও সেন্টিগ্রেড হয় না, ফিজিক্সে হয় সেন্টিগ্রেড কিছু কিছু জায়গায়, কিন্তু কেমিস্ট্রিতে কোনোদিনও সেন্টিগ্রেডে আমরা ক্যালকুলেট করি না, এটা আমি মোল কনসেপ্টে বলেছিলাম যে অলওয়েজ তোমার টেম্পারেচারের ক্যালকুলেশন কি হবে, পজিটিভ হবে অলওয়েজ, সরি অলওয়েজ কেলভিনে হবে, রাইট? তো এখানে মাইনাস প্লাসে মাইনাস, এখানে যদি আমি এটা করি -742.7 ইন্টু 10⁻³ মাইনাস হাফ ইন্টু 8.3 ইন্টু 298, 149। এটাকে কিলো জুল আছে না, এটাকে যদি আমরা কিলো জুলে কনভার্ট করি তাহলে এটা ডিভাইড বাই 1000 হয়ে যাবে, এটা করো ক্যালকুলেশন ইজিয়ার হবে। এটাকে 10⁻, এটাকে কিলো জুলেই রাখছি, এটাকে কিলো জুলে করে দিচ্ছি, তাহলে এটা কি হয়ে যাবে ডিভাইডেড বাই 1000, এটা ডিভাইড বাই 1000, ক্যালকুলেশন ইজি করার জন্য এটা করলাম। 8.3 ইন্টু 1439 করো একবার কেউ, 8.3 ইন্টু 1.49, সরি 1.49,
149 1036.1236.7 এটা ডিভাইডেড বাই 1000 মানে এখানে আসবে 1.236 ধরছি মাইনাস 1 পয়েন্ট মাইনাস মাইনাসে কি হবে প্লাস কিন্তু ডেল্টা জি হবে নেগেটিভ তো বাস এর সঙ্গে 742 তোমাকে অ্যাড করে দিতে হবে সো 742.7 প্লাস 1.26 তো এটা হবে 9363 মাইনাস 743.936 কিলো জুল পার মোল কেন কিলো জুল হবে এখানে সব কিলো জুলে আছে বি ভেরি কেয়ারফুল আর এটা হিট আছে তো হিটের ইউনিট কি হয় কিলো জুল পার মোল বা জুল পার মোল যারা এনথালপির ইউনিট নিয়ে কনফিউজ সবসময় এটা মনে রাখবে যেটা ইন্টারনাল এনার্জির ইউনিট তোমাকে সেই ইউনিটে এনথালপি ক্যালকুলেট করতে হবে কারোর ডাউট আছে কোয়েশ্চেনে ডেল্টা এনজি কিভাবে সলভ করবে যদি কারোর ডাউট থাকে জিজ্ঞেস করো চলো ডাউট নেই খুব ভালো হুম 2 - 2 এই তো ডেল্টা এনজি দেখো কি লিখেছো তুমি ডেল্টা এনজি লিখেছো আমরা লিখেছি ফাইনাল মোলস অফ গ্যাসিয়াস প্রোডাক্ট তো প্রোডাক্ট সাইডে কটা কটা গ্যাস আছে একটা N2 একটা CO2 2 ইনিশিয়াল সাইডে কটা গ্যাস আছে একটা আর একটা 1.5 সো 1 প্লাস 2.5 এবার এদের মাইনাস করতে হবে সো 2 মাইনাস 2.5 ডেল্টা এনজি আমি পাবো 0.5 যেটা কি আছে হাফ বুঝতে পারলে ক্লিয়ার হয়েছে এবার তোমরা 6.7টা এটা ফ্লোটের অঙ্ক আছে নিজে সলভ করে আনসার বের করো আর এর ভ্যালুটা তিনটে হয় যদি তুমি লিটার এটিএম এ ক্যালকুলেট করছো এখানে লিখছি তাহলে হবে 0.082 লিটার এটিএম পার কেলভিন পার মোল যদি তুমি ক্যালোরিজে ক্যালকুলেট করছো তাহলে 2 হবে 2 ক্যালোরি পার কেলভিন পার মোল আর যদি তুমি জুলে ক্যালকুলেট করছো 8.3 জুল পার কেলভিন পার মোল এবার আমি এটাকে ডিভাইড বাই 1000 করলাম কেন বিকজ আমাকে কিলো জুল দিয়েছে তো এটাকে কিলো জুল করার জন্য আমাকে ডিভাইড বাই 1000 করতে হবে এই জন্য এটা ডিভাইড বাই 1000 হবে রাইট এটা এটা আমি কার অনুযায়ী বসাবো আর এর ভ্যালুটা আমার ওয়ার্ক ডান যদি আমি ওয়ার্ক ডান ডেল এইচ বা ডেল ইউ যাও ক্যালকুলেট করছি সেটা আমি ক্যালকুলেট করছি ওটা যদি আমি লিটার এটিএম এ ক্যালকুলেট করছি তাহলে আমি আর এর ভ্যালু লিটার এটিএম একটা বসাবো যদি আমি ওয়ার্ক ডান ডেল এইচ বা ডেল কিউ ক্যালকুলেট করছি তোমার ক্যালোরিজে তাহলে আমি আর এর ভ্যালু ক্যালোরিজে বসাবো যদি আমি ক্যালকুলেট করছি এটা জুলসে বা কিলো জুলসে তখন আমি আর এর ভ্যালু বসাবো 8.3 জুলস এর ভ্যালু এখানে দেখো আমি ডেল ইউ আমাকে গিভেন আছে জুলস এর তো আমাকে ইকুয়েশনে ওখানে সেম ইউনিট বসাতে হবে তাই আমি আর এর ভ্যালু জুলস এ বসিয়েছি রাইট এবার দেখো কেলভিন আর মোলটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে বিকজ এটা পার কেলভিন পার মোল আছে মানে কেলভিনটা তলায় আছে মোলটা তলায় আছে এবার দেখো এইদিকে টেম্পারেচার কি আছে কেলভিন তো কেলভিন আর কেলভিন কি হবে এর ইউনিট ক্যান্সেল হয়ে যাবে এর মোল আর এর মোল কি হবে ক্যান্সেল হয়ে যাবে তো আর এর ইউনিট কি হবে কিলো জুল থাকবে তো কিলো জুল আর কিলো জুলকে আমি অ্যাড বা সাবট্রাক্ট করতে পারবো বুঝতে পেরেছো এই জন্য আর এর ইউনিট অ্যাকর্ডিং টু ইউনিট বসানো উচিত যদি এখানে আমার ক্যালোরিতে হতো তাহলে আর এর ভ্যালু আমি ক্যালোরিতে বসাতাম পার কেলভিন পার মোল এইভাবে কেলভিন পার মোল এবার দেখো টেম্পারেচার সবসময় আমরা কেলভিনে বসাবো আর এনজি সবসময় মোলে বসাবো তাহলে মোল মোল ক্যান্সেল কেলভিন কেলভিন ক্যান্সেল তো আর এর ইউনিট সবসময় যেটা ক্যালকুলেট করছি তার অনুযায়ী বসাতে হবে সেম দেখো যদি এখানে লিটার এটিএম হবে এখানেও শুধু লিটার এটিএমই পড়ে থাকবে যদি এখানে জুল হবে তাহলে জুল পড়ে থাকবে এখানে কিলো জুল আছে তো আমি এটাকে ডিভাইড বাই 1000 করে দিলাম এখানে ক্যালকুলেশনটা ইজি হয়ে গেল রাইট আর এর ভ্যালু তিনটে মনে রাখতে হবে কিছু কিছু স্কুলে আর এর ভ্যালু দিয়ে দেয় কিছু কিছু কোয়েশ্চেনে দিয়ে দেয় কিছু কিছু কোয়েশ্চেনে নাও দিতে পারে আর এর ভ্যালু একদম মাথায় রাখবে পুরো ক্লাস 12 অবধি লাগবে আর এর ভ্যালু
চলো এবার যেটা ক্লাস ওয়ার্ক আছে 6.7 5.7 যার যে বুকে আছে, ফ্লোট থেকে হবে কোয়েশ্চেনটা। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সলভ করো। তো পায়ের পেছনে, হ্যাঁ, থ্যাংক ইউ। এটা আর লাগবে না, এটা দিয়ে দিয়েছে। কি ক্যালকুলেট করতে বলেছে? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি মানে এটা ক্যালকুলেট করতে দিয়েছে, ডেল ই। কোয়েশ্চেনটা দেখি। কোয়েশ্চেনটা বলছে 6.7 এর, ইন আ প্রসেস 701 হিট ইজ অ্যাবজর্বড। হিট যখন অ্যাবজর্ব হয় পজিটিভ হয়, তাহলে হিটের ভ্যালু কি আছে? প্লাস 701 জুল, and 394 জুল অফ ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম। যখন সিস্টেম কাজ করে তখন নেগেটিভ হয়। এগুলো সব লাস্ট ক্লাসে ছিল, তুমি নোটস দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? তো এটা হচ্ছে বাই দ্য সিস্টেম 394। এবার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক সবসময় মনে রাখবে, এনার্জি যা হয়, এনার্জি থেকে আমাদের বডি কি করে? ওয়ার্ক করে, কিন্তু আমরা 100% ওয়ার্ক করতে পারি না, কিছুটা কি হবে? ওয়েস্ট হবে, হিট। এটা থেকে মনে রাখবে। আর এই এনার্জিটা কিছুই না, ইন্টারনাল এনার্জি আছে। ফ্লোটটা মনে রাখার এর থেকে বেটার কোনো অপশন নেই। সো ডেল ইউ বা ডেল ই একই একই ইউনিট আছে। ডাব্লিউ ডাব্লিউ প্লাস কিউ। তো ডেল ইউ এর ভ্যালু হবে, ক্যালকুলেট করতে হবে, ওয়ার্ক ডান হবে -394 প্লাস কিউ এর ভ্যালু হবে 701। এটাকে সলভ করলে তুমি ডেল ইউ এর ভ্যালু প্লাস বা মাইনাসে পেয়ে যাবে। সলভ করে দেখো কি আসছে। অনলাইনে কেউ কিছু বলছো না, কি করছো তোমরা বাড়ি বসে? তিতিপ্রিয়া আছো? সলভ করছো কোয়েশ্চেন? পাঠাতে হবে না, আনসার বলো। ক্যালকুলেশন ঠিক করো। প্লাস না মাইনাস? থার্মোডাইনামিক্সে প্লাস মাইনাসটা বলতে হবে। প্লাস 307। 307 7 আছে না, 3 আছে। হ্যাঁ, তোমারও আসছে প্লাস 307। রিক পজিটিভে আসবে বলছে, এটা প্লাস তো পজিটিভে। আচ্ছা, তো পজিটিভ ডেল ইউ মানে কি? ইন্টারনাল এনার্জি বেড়ে গেছে। সো এটাকে অপশনে অনেক সময় কিভাবে লেখে? ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি ইজ 307 জুল। ইনক্রিজ ইন ডেল ইউ ইজ, প্লাস মানে ডেল ইউ প্লাস মানে হচ্ছে এনার্জি বেড়ে গেছে, ডেল ইউ মাইনাস মানে হচ্ছে এনার্জি কমে গেছে, রাইট? তো এটা এনার্জি ইনক্রিজের কোয়েশ্চেন ছিল, এটা আমরা সলভ করলাম। 6.7 আর 6.8 আমাদের সলভ হলো। কোয়েশ্চেন নাম্বার 6.2 বা যাদের বুকে 5.2 আছে তারা দেখো, কোয়েশ্চেন নাম্বার 6.2 আর 5.2 বলছে, ফর দ্য প্রসেস টু অকার আন্ডার অ্যাডিয়াব্যাটিক কন্ডিশন দ্য কারেক্ট কন্ডিশন ইজ। অ্যাডিয়াব্যাটিক প্রসেসে কি জিরো হয়? প্রেসার। আইসোব্যারিক আজকে বললাম তো, প্রেসার কনস্ট্যান্ট থাকে। অ্যাডিয়াব্যাটিক প্রসেস, কেউ পড়াশোনা করছো না, এক একটা করে সবার বাড়িতে ফোন করব আমি। অ্যাডিয়াব্যাটিক প্রসেসে কি এক্সচেঞ্জ হয় না? কি হয় না? ভেরি গুড, হিট এক্সচেঞ্জ হয় না। যদি হিট কনস্ট্যান্ট থাকে তাহলে ডেল কিউ এর ভ্যালু কি হবে? জিরো। তো অপশন নাম্বার 3 হবে, রাইট? যে কিউ জিরো থাকে, হিট চেঞ্জ হয় না। আগেন এখানে অপশন ভুল আছে, এটা ডেল কিউ হওয়া উচিত, কিউ জিরো না, ডেল কিউ হওয়া উচিত, বাট ঠিক আছে, ডেল কিউ জিরো হবে, রাইট? Question number 6.1 বা 5.1, a thermodynamic state function is a quantity স্টেট ফাংশন। স্টেট ফাংশন মানে কি? যেটা শুধু ইনিশিয়াল আর
ফাইনালের ওপর ডিপেন্ড করে, কি পাথ ফলো হচ্ছে তার উপর ডিপেন্ড করে না। দেখো অপশন নাম্বার 2 হবে কি, হুজ ভ্যালু ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ, কি পাথ ফলো হচ্ছে সেটা ম্যাটার করে না। আমি এক্সাম্পল দিয়েছিলাম রেজাল্টে কি মার্কস পাচ্ছ সেটা, রাইট? তো ইনিশিয়াল আর ফাইনাল মার্কস থেকে ম্যাটার করে, তুমি সেটা চিট করে পেলে কি পড়ে পেলে সেটা ম্যাটার করে না, ওয়ার্ল্ডে ম্যাটার করে না, বাট রিয়ালিটিতে ম্যাটার করে, রাইট? মানে ইন জেনারেল। চলো নেক্সট। বাকিগুলো তোমার এনট্রপি থেকে আছে, এনট্রপি এখনো আমরা শিখিনি, ঠিক আছে? চলো এখানে আমরা আজকে এনথ্যালপির ফর্মুলাটা শিখলাম। এবার যদি আমি বলি যে এখানে সেম এনথ্যালপির ক্যালকুলেশন যদি আমরা কনস্ট্যান্ট ভলিউমে করি, আমরা যদি এনথ্যালপির ক্যালকুলেশন কনস্ট্যান্ট ভলিউমে করি, হেডিং দেবে হিট ইন কনস্ট্যান্ট ভলিউম, heat in constant volume, heat in constant volume, heat in constant volume, heat in constant volume। এদিকে দেখো আমরা কি ইকুয়েশন লিখেছিলাম, লাস্টে আমরা লিখেছিলাম যে q is equals to del E plus P del V, এটা লিখেছিলাম কি, রাইট? যেখানে আমরা প্রেসারকে কনস্ট্যান্ট ধরছিলাম, রাইট? বাট যদি আমরা ভলিউমকে কনস্ট্যান্ট ধরি, ইফ ভলিউম ইজ কনস্ট্যান্ট, সেই প্রসেসকে কি বলে যেখানে ভলিউম কনস্ট্যান্ট থাকে? তোমরা আনসার করতে পারবে না, বিকজ তোমরা লাস্ট ক্লাস পড়ে আসোনি, জাস্ট উঠে চলে আসো ক্লাস করতে। আইসোকোরিক প্রসেস বলে ভলিউম যখন কনস্ট্যান্ট হয়। যদি ভলিউম কনস্ট্যান্ট হয়, ভলিউম চেঞ্জ হচ্ছে না, মানে ডেল ভি কি হবে? জিরো হবে, চেঞ্জ ইন ভলিউম জিরো। যদি ভলিউম 10 লিটার থাকে ইনিশিয়াল আর ফাইনালও যদি 10 লিটার থাকে, ভলিউম যদি চেঞ্জ না হয়, চেঞ্জ ইন ভলিউম কি হবে? 10 মাইনাস 10 জিরো, তাহলে ডেল ভি কি হবে? জিরো। যখন আমি ডেল ভি এখানে জিরো বসাবো, তাহলে পি ইন্টু জিরো কি হবে? জিরো। এর মানে চেঞ্জ ইন হিট কি চলে আসবে? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। আমি কি বলতে পারি যে যখন প্রসেসে কনস্ট্যান্ট ভলিউম থাকে তখন যে হিট চেঞ্জ হয় সেটাকে আমরা কি বলতে পারি? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, রাইট? তো এর মানে চেঞ্জ ইন হিট এনার্জি is equals to change in internal energy at constant volume, at constant volume। এর মানে নোট আলটিমেটলি কি আসছে? ডেল এইচ কি হয়? হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম না কনস্ট্যান্ট প্রেসার? আজকেই করলে ডেল এইচ কি হবে? কনস্ট্যান্ট প্রেসার। তো আমি কি লিখতে পারি? ডেল এইচ কি হচ্ছে? হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, চেঞ্জ ইন হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, যেটা আমরা আগের ডেরিভেশন থেকে প্রুফ করেছি, যার ফর্মুলা কি আসছিল? ডেল এইচ ইজ ইকুয়ালস টু ডেল্টা এনজি, সরি ডেল এইচ ইজ ইকুয়ালস টু ডেল্টা ই প্লাস এনজি আর টি, রাইট? এখানে আমরা যখন কনস্ট্যান্ট ভলিউম পুট করে দেখছি, ইন্টারনাল এনার্জি কার ইকুয়াল হয়ে যাচ্ছে? ডেল কিউ এর। সো আমরা বলবো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি হচ্ছে চেঞ্জ ইন হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তো অনেক সময় তোমাকে ইন্টারনাল এনার্জি বলে দেবে না, তোমাকে বলবে দ্য হিট এনার্জি চেঞ্জ ইন দি কনস্ট্যান্ট ভলিউম হচ্ছে এত। তো হিট এনার্জি চেঞ্জ এট কনস্ট্যান্ট ভলিউম মানে কি? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। তোমাকে এনথালপি লিখে দেবে না, তোমাকে বলবে চেঞ্জ ইন হিট এনার্জি এট কনস্ট্যান্ট প্রেসার হচ্ছে এত। তাহলে ওটা কি গিভেন আছে তোমাকে? এনথালপি গিভেন আছে। বুঝতে পেরেছো? তো কনস্ট্যান্ট প্রেসারে হিটটা কি হয়ে যায়? এনথালপি। আর কনস্ট্যান্ট ভলিউমে হিটটা কি হয়ে যায়? ইন্টারনাল এনার্জি।
ফ্লোট থেকে বোঝো, ফ্লোট। ফ্লোট ফার্স্ট ল কি বলে, ইন্টারনাল এনার্জি ইজ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ প্লাস কিউ। কিছুটা ওয়ার্ক হবে আর কিছুটা ওয়েস্ট হবে। আমরা পড়েছি আইসোকোরিক প্রসেসে ওয়ার্ক ডান কি হয়, জিরো, বিকজ পি ডেল ভি সেম রিজন। এটা যদি জিরো হয় তাহলে পুরো ওয়ার্ক ডান কি হবে, জিরো। তো আইসোকোরিক প্রসেসে কোনো ওয়ার্ক ডান হচ্ছে না, যদি কোনো ওয়ার্ক ডান না হয় তাহলে পুরো হিট উইল গেট কনভার্টেড ইনটু হোয়াট, ইন্টারনাল এনার্জি। ওটাই লেখা আছে। এটা আমরা আগেও প্রুফ করেছি, যারা সিনসিয়ারলি পড়ছো আগে তারা অলরেডি এটা জানো। যেখানে আমি ফ্লোটের পয়েন্টস লিখিয়েছি তলায়, তার মধ্যেই এটা লিখিয়েছি যে আইসোকোরিক প্রসেসে এটা কি হবে, তোমার দুটো ইকুয়াল হয়। ক্লিয়ার? আজকে এতটাই থাকবে, নেক্সট আমরা এখান থেকে কন্টিনিউ করব। থার্মোডাইনামিক্স টিউসডে দুটোই নিয়ে আসবে, থার্মোডাইনামিক্স আর অর্গানিক। যারাও আসছো টিউসডে দুটোই খাতা নিয়ে আসবে, থার্মোডাইনামিক্স অ্যান্ড অর্গানিক বোথ।